সিডনি বিচে হানুক্কা উৎসবে বন্দুক হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ জনে। হামলাকারী দুজনের সম্পর্ক পিতা পুত্র। বাংলাদেশি শান্তিরক্ষীদের ওপর হামলার ঘটনায় সুদানকে সতর্কবার্তা জাতিসংঘের, যুদ্ধাপরাধ হিসেবেও গণ্য হতে পারে বললেন গুতেরেস। জাতীয় নিরাপত্তা আইনে দোষী সাব্যস্ত হংকংয়ের প্রবীণ গণতন্ত্রপন্থী নেতা জিমি লাই, বিদেশি শক্তির সঙ্গে যোগ সাজশের অভিযোগ। এবং ৮ দশকের বেশি সময়ে বাংলাদেশের মাটিতে চিরনিদ্রায় শায়িত দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত ৪১ জাপানি সৈনিক অবশেষে ফিরিয়ে দেয়া হলো স্বদেশে। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে RTVর নিয়মিত আয়োজন সারাদিনের বিষয়ে আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা তানি। অস্ট্রেলিয়ায় বন্দুকযুদ্ধে হামলার ঘটনায় নিহত বেড়ে দাঁড়িয়েছে ১৬ জনে। আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন আরও ৪০ জন। রোববার বিকেলে সিডনির বন্ডি বিচে হানুক্কা উৎসব উদযাপনের সময় এই ঘটনা ঘটে। নিউ সাউথ ওয়েলস পুলিশ কমিশনার জানিয়েছেন, ঘটনায় হামলাকারী দুইজনের সম্পর্ক পিতা পুত্র। ২৪ বছর বয়সী ছেলে আকরাম নাভিদকে গ্রেফতার করা হলেও তার ৫০ বছর বয়সী বাবা ঘটনাস্থলেই নিহত হন। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ এই হামলাকে অস্ট্রেলিয়ার ইহুদি সম্প্রদায়কে লক্ষ্য করে পরিকল্পিত হামলা উল্লেখ করে ঘটনার নিন্দা জানিয়েছেন। স্থানীয় পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চালিয়ে যাচ্ছে। সুদানে বাংলাদেশি শান্তিরক্ষীদের উপর হামলার ঘটনায় দেশটিকে সতর্কবার্তা দিয়েছে জাতিসংঘ। জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর ওপর হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হওয়ার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে সংস্থার মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেন, এ ধরনের হামলা পুরোপুরি অন্যায্য এবং এই ঘটনা যুদ্ধাপরাধ হিসেবেও গণ্য হতে পারে। এ সময় সবাইকে জাতিসংঘ কর্মী এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষার জন্য বাধ্যবাধকতা স্মরণ করিয়ে দেয়। বার্তায় নিহত বাংলাদেশি শান্তিরক্ষীদের পরিবারের সদস্য ও স্বজনদের প্রতিও সহানুভূতি জানান মহাসচিব। এদিকে শান্তিরক্ষীদের উপর হামলার ঘটনায় গৃহযুদ্ধে জর্জরিত সুদানের সেনা সরকার দেশটির আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সকে দায়ী করেছে। ২ বছরেরও বেশি সময় ধরে গাজায় আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। রক্তপাত আর মানবিক সংকটের প্রভাব ফিলিস্তিন জুড়ে। তবে সহিংসতার এই অন্ধকার সময়েও জীবনের প্রতি ভালোবাসা আর শান্তির আকাঙ্ক্ষা ধরে রাখার চেষ্টা করছেন ফিলিস্তিনিরা। আর সেই বাস্তবতারই এক ভিন্ন ছবি উঠে এসেছে পশ্চিম তীরের রামাল্লায়। আরও জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। ইসরায়েলি আগ্রাসনে চলমান সহিংসতা আর মানবিক বিপর্যয়ের মধ্যেও জীবনের প্রতি ভালোবাসা হারায়নি ফিলিস্তিনিরা। দুঃখ, কষ্ট আর অনিশ্চয়তার ছায়া পেরিয়ে স্বাভাবিক জীবনের স্বাদ নিতে চেষ্টা করছেন তারা। বড়দিন উপলক্ষে পশ্চিম তীরের রামাল্লা শহরে বসেছে ঐতিহ্যবাহী ক্রিসমাস মার্কেট। আলোর সাজ, হস্তশিল্প, খাবার আর সঙ্গীতের মধ্য দিয়ে যেখানে ফিলিস্তিনিরা খুঁজছেন কিছুটা স্বস্তি। গাজায় যে গণহত্যা চলছে সেই বাস্তবতার মাঝেও আমরা জীবনকে ভালোবাসতে জানি। বেঁচে থাকা আর আনন্দ ভাগ করে নেওয়াই এখন আমাদের পরিচয়। আপনি আমার সামনে যেগুলো দেখছেন মিষ্টি ও পেস্ট্রি, আমি এগুলো তৈরি করি। আমরা এগুলো ঘরেই তৈরি করি এবং ভালোবেসে অন্যদের দেই। এখানে আসা অনেকেই বলছেন, উৎসব মানে বাস্তবতা ভুলে যাওয়া নয়, বরং কঠিন সময়ের মাঝেও মানবিকতা ধরে রাখার এক নীরব প্রতিবাদ। আল্লাহর ইচ্ছায় আগামী দিনগুলোতে পরিস্থিতি ভালো হবে। মানুষ যে দুঃখ ও কষ্টের মধ্য দিয়ে যাচ্ছে তা থেকে মুক্তি পাবে। আর বড়দিন সহ আমাদের সব উৎসব উদযাপন করতে পারবো এবং সবার সঙ্গে আমাদের আনন্দ ভাগ করে নিতে পারবো। দুটি কঠিন বছর পার করেছি আমরা। অন্ধকারে ভরা বছরগুলো পার করার পরেও ফিলিস্তিনি জনগণ যারা পশ্চিম তীর, গাজা ও পূর্ব জেরুজালেমে আছে তারা এখনো অনুভব করে মানুষের জন্য আশা শব্দটা খুব বেশি দরকার। রামাল্লার এই ক্রিসমাস মার্কেট শুধু কেনাবেচার জায়গাই নয়, এটি হয়ে উঠেছে আশা, সংহতি আর শান্তির প্রতীক। যুদ্ধের অন্ধকারে দাঁড়িয়ে এখানেই ফিলিস্তিনিরা খুঁজছেন আগামী দিনের আলো। ইমতিয়াজ আহমেদ, RTV। কলম্বিয়ায় বাস দুর্ঘটনায় নিহত হয়েছে অন্তত ১৭ জন, আহত হয়েছেন আরও ২০ জন। স্থানীয় সময় রোববার দেশটির উত্তরাঞ্চলের একটি গ্রামীণ এলাকায় স্কুল শিক্ষার্থীদের বহনকারী বাসটি খাদে পড়ে গেলে হতাহতের এই ঘটনা ঘটে। বাসটিতে শিশু ও প্রাপ্তবয়স্ক সহ ৪৫ জন যাত্রী ছিলেন। সামাজিক মাধ্যমে দেয়া পোস্টে অ্যান্টিওকিয়া প্রদেশের গভর্নর জানিয়েছেন, বাসটি ক্যারিবীয় উপকূলীয় শহর টোলু থেকে মেডেলিনে যাচ্ছিল।
বাসটিতে অ্যান্টিওকেনো হাই স্কুলের শিক্ষার্থীরা ছিল। স্নাতকোত্তর উদযাপন শেষে সমুদ্র সৈকত থেকে ফিরছিলেন শিক্ষার্থীরা। চিলির 38তম প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় দফায় ভোটে জয় পেয়েছেন কট্টর ডানপন্থী প্রার্থী জোসে অ্যান্তোনিও কাস্ট। ক্ষমতাসীন মধ্য বামপন্থী সরকারকে পরাজিত করেছেন তিনি। স্থানীয় সময় রোববার ভোট গণনা শেষ হওয়ার পর 58% মতো ভোট পেয়ে জয়ী হন কাস্ট। তিনি সাবেক শ্রমমন্ত্রী জ্যানেট জারাকে পরাজিত করেছেন, যারা কমিউনিস্ট পার্টির রাজনীতিক এবং ক্ষমতাসীন মধ্য বাম জোটের প্রার্থী ছিলেন। ভোট গ্রহণ শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই জারা ও তার জোট পরাজয় স্বীকার করে নিয়েছে। জাতীয় নিরাপত্তা আইনে দোষী সাব্যস্ত হয়েছেন হংকংয়ের প্রবীণ গণতন্ত্রপন্থী নেতা ও সংবাদ মাধ্যম ব্যক্তিত্ব জিমি লাই। বিদেশি শক্তির সঙ্গে যোগসাজশ এবং রাষ্ট্রদ্রোহের ষড়যন্ত্রের অভিযোগে সোমবার আদালত তাকে দোষী সাব্যস্ত করেন, তবে তার সাজার ঘোষণা পরে দেয়া হবে। দোষী সাব্যস্ত করার আগে বিচারক বলেন, জিমি লাই জাতীয় নিরাপত্তার জন্য হুমকি ছিলেন, যদিও শুরু থেকেই নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন জিমি। 2020 সালের ডিসেম্বর মাস থেকে কারাবাসে আছেন 78 বছর বয়সী এই গণতন্ত্রপন্থী নেতা। দীর্ঘ 8 দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের মাটিতে চিরনিদ্রায় শায়িত ছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত 41 জাপানি সৈনিক। সম্প্রতি জাপান সরকারের উদ্যোগে এবং এক খ্যাতিমান বাংলাদেশি মুক্তিযোদ্ধার সহযোগিতায় সেনাদের দেহাবশেষ উদ্ধার করে অবশেষে তাদের স্বদেশে ফিরিয়ে দেওয়া হয়েছে। সামিউল সাহেবের প্রতিবেদন, জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। জাপানের টোকিওর নগর কেন্দ্রের ব্যস্ত জায়গা জুড়ে দাঁড়িয়ে আছে বিতর্কিত এক শিন্তো মন্দির, যা স্থানীয়দের কাছে ইয়াসুকুনি নামে পরিচিত। 1869 সালে মেইজি পুনরুত্থানের সময় এ মন্দিরটি মূলত দেশপ্রেমিক সেনাদের দেবতার মতো সম্মান জানাতে তৈরি করা হয়। তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যুদ্ধাপরাধীদের এ দেবতার তালিকায় যুক্ত করার চেষ্টার পর থেকেই জাপানি নিহত সেনাদের বিষয়টি বিতর্কের মুখে পড়ে। লাখ লাখ নিবেদিত প্রাণ তরুণ সৈনিকের গায়েও লাগে বিতর্কিত তকমা। তবে বাংলাদেশের ময়নামতি ও চট্টগ্রামের কমনওয়েলথ সমাধিক্ষেত্রে সমাহিত করা 41 সৈনিকের কাহিনী কিছুটা ভিন্ন। কোহিমার যুদ্ধে গুরুতর আহত অবস্থায় থাকা এ সৈনিকেরা ছিলেন ময়নামতি ও চট্টগ্রাম সেনানিবাসের হাসপাতালের রোগী। তাদের আঘাত এতটাই মারাত্মক ছিল যে 1945 সালের একেবারে শেষ দিকে চিকিৎসাধীন অবস্থায় সবাই নিহত হন। যুদ্ধের মোড় ঘুরে যাওয়ায় তাদের মরদেহ প্রতিপক্ষের কাছে হস্তান্তর করা সম্ভব হয়নি। তাই অজানা ব্রিটিশ উপনিবেশের সেনাদের পাশাপাশি এই জাপানি তরুণদেরও বাংলাদেশের মাটিতে সমাহিত করা হয়। দীর্ঘদিন ধরেই পরাজিত জাপানের পক্ষে অর্থনৈতিক ও সামাজিক কারণে নিহত সেনাদের খোঁজ খবর নেওয়া সম্ভব হয়নি। 60-এর দশকে শক্তিশালী অর্থনীতি নিয়ে আবারও ঘুরে দাঁড়ালে নিখোঁজ নাগরিকদের সন্ধান শুরু করে জাপান। সে সূত্র ধরেই অবশেষে এই উদ্যোগ নেয় বাংলাদেশ। এই গুরুত্বপূর্ণ কাজে জাপান সরকারের বিশেষজ্ঞ দলকে অসামান্য সহযোগিতা করেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল সাজ্জাদ আলী জহির বীর প্রতীক। যুদ্ধ শেষে মুক্তিযোদ্ধাদের দেহাবশেষ উদ্ধারেও সাজ্জাদ আলী জহিরের বিশেষ ভূমিকা ছিল। গত বছর তার সহযোগিতায় ময়নামতি থেকে উদ্ধার করা 23 জাপানি সৈনিকের দেহাবশেষ জাপানে ফেরত পাঠানো হয়। দ্বিতীয় পর্যায়ে চট্টগ্রামের সমাধি থেকে আরও 18 জনের দেহাবশেষ উদ্ধার করে 28 নভেম্বর জাপানের কাছে হস্তান্তর করা হয়। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে জীবন বিসর্জন দেওয়ার বিনিময়ে পাওয়া এ প্রতিদানের মধ্যে বিতর্কের কিছু থাকার কথা নয়। তবুও দীর্ঘদিন দেশের স্বীকৃতি ছাড়াই তাদের অস্তিত্ব বা বিলোপের গল্প ছিল ইতিহাসের পাতায় ঝাপসা। 8 দশক ধরে পর্দার আড়ালে থাকা এ তরুণ সৈনিকদের অবশেষে স্বদেশে ফেরা যেন ইতিহাসের এক করুণ অধ্যায়ের শান্তিপূর্ণ সমাপ্তি। ইমতিয়াজ আহমেদ, আরটিভি। আর এরই সাথে শেষ করছি সারাদিনের বিশ্ব। আরটিভির সাথে সংযুক্ত থাকুন, মতামত জানান আরটিভির সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।